আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলনে পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানেই হয়ে গেছে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই যোদ্ধাদের সুরক্ষায় বিল পাশ করার অঙ্গীকার। অবসরের আগে খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা সরকারের। ক্রীড়া কাজ কার্যক্রম উদ্বোধন। জ্বালানি সংকটে বিপাকে গ্রাহকরা। অবৈধ মজুতকারীদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের। তেল মজুতদের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান, জেল জরিমানা। অবৈধ মজুত ঠেকাতে ফুয়েল কার্ড চালু করতে যাচ্ছে সরকার। মজুত আছে লাখ টন। সাপ্তাহিক ছুটি বাড়ানো, হোম অফিস ও অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা। এবং হামের প্রাদুর্ভাব বাড়ছে। এই পর্যন্ত অর্ধশত শিশুর মৃত্যু। টিকার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভ্যাকসিন কিনতে জরুরি ভিত্তিতে 604 কোটি টাকা বরাদ্দ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাশ করা হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংসদ অধিবেশনে তিনি বলেন, গণ অভ্যুত্থানে মানুষের উপর যারা হামলা করেছে তাদের প্রত্যেকের বিচার করা হবে। জুলাই আন্দোলনে পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, সেই ফয়সালা যুদ্ধের ময়দানেই হয়ে গেছে। দেশে মব সংস্কৃতির সরকার সহ্য করবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সড়ক আটকে দাবি আদায়ের আন্দোলন শক্ত হাতে দমন করবে সরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সোমবার রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং গুম খুনের বিচার নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চান সংসদ সদস্যরা। ইলিয়াস আলী সহ যারা গুম হয়েছেন তাদের অবস্থান, তাদের পরিণতি, তাদের গুমের সাথে যারা জড়িত তাদের বিচার জোর দাবি জানাচ্ছি। যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী, সেটা বন্ধ করার ব্যাপারে সরকার কি মেজার নেবে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, কমিটি করে যাচাই বাছাই শেষে অনেকগুলো মামলা সরকার প্রত্যাহার করেছে। আশ্বাস দেন গুম খুনের অপরাধের বিচারের। যে সমস্ত গুম খুন অপহরণ সহ যে সমস্ত অনাচার ও বিচার এদেশের জনগণের উপরে হয়েছে, তার সাথে আপনারা সবাই জানেন তৎকালীন ফ্যাসিবাদী সরকারের নির্দেশে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তাদের সেই পুলিশ নির্দেশ পালন করেছে। আইসিটি কোর্ট হোক বা অন্যান্য আদালত হোক, আদালত স্বাধীনভাবে তার বিচার কার্য পরিচালনা করবে। ইনশাআল্লাহ এদেশে সকল গুম খুন হত্যাকাণ্ড এবং গণহত্যার বিচার হবেই। বাংলাদেশে কোনো রকমের মফ কালচার আর থাকবে না। এ সময় জুলাই যোদ্ধাদের সুরক্ষা নিয়ে সংশয় প্রকাশ করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নানা ব্যাখ্যা দাঁড় করাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। শেখ হাসিনা আমাদেরকে যথার্থ টার্গেটটা করেছিল। আমাদেরকে বলা হয়েছিল একটা গুলি করলে একটা সরে বাকিগুলো লড়ে না। সেই লড়ে না লোকগুলো ছিলাম আমরা, মাননীয় স্পিকার। যার কারণে আমাদেরকে তারা ভয় পায়। জুলাই সনদকে যদি আজকে ইগনোর করা হয় তাহলে আমাদেরকে কিন্তু আবার সেই গুম খুনের আয়নাঘরের দিকে আমাদেরকে ধাবিত করা হবে। এই মুহূর্তে পুলিশ হত্যা নামক একটা ফ্রেম ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে আগস্টের এই ঘটনা প্রবাহের ভিত্তিতে। আমরা সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্টভাবে জানতে চাই, এই যে একটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে পুলিশ বাহিনীর ভিতরে, সেক্ষেত্রে এটা যে ঘাতক, তারা যে ঘাতক ছিল তাদের যে এক ধরনের শাস্তির বিধান হয়ে গেছে, সেই বিষয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে। এমপিদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। যে সমস্ত বিষয়ে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে দাবি করছে যে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হবে কিনা, আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিনিধির মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। সর্বসম্মতিক্রমে আমরা এই জুলাই যুদ্ধ সুরক্ষা অধ্যাদেশটা পার্লামেন্টে বিল আকার উপস্থাপন করে পাশ করার বিষয়ে একমত হয়েছে। পুলিশের দুর্নীতি বন্ধে বাহিনীটির জন্য বরাদ্দ বাড়াতে আগামী বাজেট অধিবেশনে দাবি পেশ করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা যেটা সাজেস্ট করবেন, পরামর্শ দিবেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। মামলা জ্বালানির কোনো সংকট নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, অতিরিক্ত মজুদ প্রবণতায় কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। সংসদকে তিনি আরও জানান, একটি চক্র জ্বালানি পাচারে তৎপর হয়ে উঠেছে। চক্রটির বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, সম্ভাব্য চাহিদার চেয়ে বেশি তেল সরবরাহের প্রস্তুতি সরকারের রয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংসদকে জানান, কূটনৈতিক যোগাযোগের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য দেশ থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে সরকার। জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সে ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সেটাতে সফল হব। সরকার আগাম প্রস্তুতি, ধারাবাহিক আমদানি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ ব্যবস্থাকে দৃঢ়ভাবে অব্যাহত রেখেছে। সরকার সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে, যাতে বাজারে কোনো ধরনের সংকট বা কৃত্রিম চার্জ সৃষ্টি না হয়। কিছু সংখ্যক অসৎ ব্যবসায়ী ও কিছু কুচক্রী মহল জ্বালানি তেল পাচারে জড়িত রয়েছে। সরকার জনগণের সাথে নিয়ে এই কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। খেলোয়াড়ি জীবনে ক্রীড়াবিদদের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তারেক রহমান জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার। প্রথম পর্যায়ে 129 জন ক্রীড়াবিদকে প্রায় 2.5 লাখ টাকা অর্থ পুরস্কার ও বিশেষ সম্মাননা দেওয়া হয়। পর্যায়ক্রমে দেশের 500 ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনা হবে। পরাগারমানের রিপোর্ট। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে সামনে রেখে দেশের ক্রীড়ার মান উন্নয়নে চেষ্টা করে যাচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের খেলোয়াড়দের বেতনের আওতায় আনা। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নির্বাচনী ইস্তেহারে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবেই ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু হলো। ক্রীড়া সংক্রান্ত সেক্টরে আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ। পুরস্কারপ্রাপ্ত কোচ, খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে প্রিয় খেলাকে পেশা হিসেবে নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। এ সময় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ক্রীড়াবিদদের আর্থিক ও সামাজিক নিরাপত্তায় ক্রীড়া কার্ড ঢাল হিসেবে কাজ করবে। ওয়ার্ড ভিত্তিক মাঠ তৈরি ও মাঠ দখলমুক্তকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সারা দেশে প্রতিটি ইউনিয়নে 3 একর জমি অধিগ্রহণ পূর্বক মাঠ নির্মাণের জন্য কার্যক্রম শুরু করা হয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়ায় আর্থিক পুরস্কার ও সম্মাননা পেয়ে ক্রীড়াবিদরা বিএনপি সরকারকে ধন্যবাদ জানান। খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে। অনুষ্ঠানে জানানো হয়, যে সকল ক্রীড়াবিদ বেতনের আওতায় আসবেন প্রতি 4 মাস পর পর তাদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে। পারফরমেন্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ দিয়ে নতুনদের অন্তর্ভুক্ত করা হবে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। এখনো কমেনি জ্বালানি তেলের ভোগান্তি। সড়কে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিতে হচ্ছে গ্রাহকদের। অনেকের ভাগ্যে মিলছে না কাঙ্ক্ষিত তেল। ডিপো থেকে চাহিদার চেয়ে প্রায় অর্ধেক তেল সরবরাহ করায় এমন পরিস্থিতি বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। অবৈধভাবে তেল মজুদের অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় জেল জরিমানা করা হয়েছে। বিস্তারিত তহিদুর রহমান নিশানের রিপোর্টে।
রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন যেন প্রতিদিনের স্বাভাবিক চিত্র। ডিপো থেকে অনেক পাম্পে তেলের গাড়ি আসতে দুপুর গড়িয়ে যায়, কিন্তু পাম্পগুলোর সামনে ভোর থেকেই গ্রাহকদের অপেক্ষার লাইন শুরু হয়। গভর্নমেন্ট তো বারবার ডিক্লেয়ার দিচ্ছে যে তেলের সংকট নাই, বাট আমরা আসলে দেখতেছি যে প্র্যাকটিক্যালি বিভিন্ন পাম্পে পাম্প বন্ধ, ঝুলানো আছে, সাইনবোর্ড লাগানো আছে। ভোর 6টায় দাঁড়াইছি জাহাঙ্গীর গেট থেকে। আজকে যদি তেল না দিতে পারিস, বাচ্চাদের স্কুল বন্ধ, কালকে থেকে স্কুলে যাইতে পারবে না। সরবরাহের স্বল্পতা এবং ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা সব মিলিয়ে অঘোষিত সংকট তৈরি হয়েছে পাম্পগুলোতে। রেগুলার যে চাহিদা থাকে সেই পরিমাণ তেল কি আপনারা ডিপো থেকে পাচ্ছেন? অর্ধেকও পাচ্ছি না। আমরা তো এই যে আজকে 9000 লিটার তেল আছে, কালকে 9000, এর আগে 9000, এর আগে 4500 দিয়েছে। তেল সংকটে নিজের পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছেন জামালপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি। রোববার থেকে বন্ধ রয়েছে তার দেশ ফিলিং স্টেশন। যেখানে ডিজেল বিক্রি হতো 5000 লিটার পার ডে, সেখানে এখন 13500 14,000 ডিজেল আসলে ওটা 24 ঘন্টা লাগে না, শেষ হয়ে যায়, যার জন্য অতিরিক্ত চাহিদা তৈরি হয়ে গেছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় গত 24 ঘন্টায় সারা দেশে 386টি অভিযান পরিচালিত হয়েছে। মামলা হয়েছে 214টি। এছাড়াও 3 জনকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে সোমবার নাটোরের সিংড়ায় অবৈধভাবে 11,000 লিটার তেল মজুত করে রাখার দায়ে এক ব্যবসায়ীকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা। ফুয়েল কার্ড দিয়ে জ্বালানি তেল নেওয়ার সিস্টেম চালু করতে যাচ্ছে সরকার। অবৈধ মজুত ঠেকাতেই এমন সিদ্ধান্ত বলে জানালেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। ব্রিফিংয়ে তিনি জানান, দেশে তেল মজুত আছে লাখ টনের বেশি। এপ্রিলে আসবে আরও 1.5 লাখ টন। তিনি জানান, সাপ্তাহিক ছুটি বাড়ানো, হোম অফিস কিংবা অনলাইনে ক্লাস সহ বিভিন্ন সুপারিশ পর্যালোচনা করছে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, পাম্পে তেলের জন্য যানবাহনের লাইন ততই লম্বা হচ্ছে। সরকার বলছে, গত বছরের একই সময়ের চেয়ে বেশি তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু বাস্তবে ভোগান্তি কমছে না। জ্বালানি মন্ত্রণালয় মনে করছে, অবৈধ মজুতের কারণেই এমন সংকট তৈরি হয়েছে। এবার সেটা বন্ধ করতে ফুয়েল কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটা দেখিয়ে পাম্প থেকে তেল নিতে পারবে মোটরসাইকেল ও প্রাইভেট কার। ফুয়েল পাসের ব্যাপারে আমি আপনার পয়েন্টটা নিলাম, আমরা আলোচনা করছি। আমরা হয়তো ওই রকম লার্জ স্কেলে মানে কবে যাব সেটা আপনাদেরকে জানিয়েই যাব, বাট সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এরকম একটা কিছু করা যেতে পারে। আমরা একটা অ্যাপস তৈরি করছি, সেন্ট্রালি করা হবে, আসলে ওই ডিসি অফিস থেকে না, হয়তো সেন্ট্রালি করে ওই ফিলিং স্টেশনগুলোর মাধ্যমে করা যাবে। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই মুহূর্তে জ্বালানি তেলের মজুদ আছে 1 লাখ টনের বেশি। এপ্রিলে আসবে আরও 1.5 লাখ টন। এছাড়াও রাশিয়া থেকে 6 লাখ টন তেল কিনতে আমেরিকার সম্মতি চাওয়া হয়েছে। 2টা কার্গো, একটা 3 এপ্রিল, একটা 30 মার্চ, একটা 3 এপ্রিল, এই দুটো আমরা পাচ্ছি, এটা একদম কনফার্ম চলে আসছে। এখানে আমার প্রায় 54,600 মেট্রিক টন। মালয়েশিয়ার বিএসপি থেকে 2টো পাবো, আমরা ইউনিপ্যাকের একটা পাবো, এই সব মিলে যুক্ত হবে আরও প্রায় 1,50,000 মেট্রিক টনের মতো। আমাদেরকে রাশিয়া থেকে যাতে 2 মাসের অন্তত অথবা 6 লক্ষ মেট্রিক টন আমাদের যেরকম ডিজেল আনার অনুমতি দেয়, স্যাংশন ওয়েভার দেয়। তো যাই হোক, সেটা ওনারা বলেছে আমাদেরকে চিঠি দিতে, আমরা সেই চিঠিটা দিয়েছি। আমরা ক্লিয়ার নির্দেশনা দিয়েছি যে এগ্রিকালচারের কে অগ্রাধিকার দিতে হবে। জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন দেশ উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি বাড়িয়ে হোম অফিস কিংবা স্কুল বন্ধ রেখে অনলাইনে ক্লাস নেয়ার কথা বলছেন কেউ কেউ। বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান তিনি। সাশ্রয়ী হওয়ার জন্য আমরা কি আমরা এই যে কথাগুলো আপনি বললেন, এই সবগুলোই আমরা আসলে বিভিন্ন উৎস থেকে নোট নিয়েছি, লিখেছি। আমরা গভর্নমেন্টও সিরিয়াসলি এগুলো কনসিডার করছে। তিনি জানান, জ্বালানি তেলের দাম বাড়াতে প্রস্তাব এসেছে, মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আমরা যদি 2 টাকা বাড়াই তাহলে কি হবে, 5 টাকা বাড়াই তাহলে, নানা রকম সিনারিও অ্যানালাইসিস করে ডেফিনেটলি অথরিটি একটা সিদ্ধান্ত আপনাদেরকে দ্রুততম সময়ের মধ্যে জানিয়ে দেবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে মারাত্মক হারে বেড়েছে হামের প্রাদুর্ভাব। মারা গেছে প্রায় 1/2 শিশু।
এজন্য টিকার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, জরুরি ভিত্তিতে টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা এলে ভ্যাকসিন কর্মসূচি জোরদার করা হবে। সংক্রমণ বাড়ায় বিশেষ ব্যবস্থায় 6 মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। দেশে আতঙ্ক ছড়াচ্ছে শিশুদের হাম রোগ। অত্যন্ত ছোঁয়াচে এই রোগটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায়। মারা গেছে প্রায় অর্ধশত শিশু। দেশে হামে মৃত্যু শূন্যের কোটায় নেমে এসেছিল। হঠাৎ সেটি কেন মারাত্মক আকার ধারণ করল, সেই প্রশ্ন উঠেছে। সরকারি টিকাদান কর্মসূচি ইপিআইয়ের তথ্য বলছে, গত 2 বছর হামের টিকার সংকট ছিল। ফলে অনেক শিশু এই ভ্যাকসিনের আওতায় আসেনি। এখন জরুরি ভিত্তিতে টিকা কিনতে ইউনিসেফকে টাকা পাঠিয়েছে সরকার। চিকিৎসায়ও নেওয়া হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা। 18 সনে একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে মিজেলসগুলি হচ্ছে, ওদের মতে যা উদ্বেগ হচ্ছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। না, দেওয়া হয়নি বা কেন কিনা হয়নি এটার উত্তর আমি দিতে পারবো না। আমরা ট্রাই করতেছি কেনার জন্য, কিনবো। অ্যালোকেট করেছি ফান্ড, আমরা কিনবো। আমরা কি পেমেন্ট করে ফেলেছি, টাকাটা ইউনিসেফের কাছে আছে। এখন পারচেজ কমিটির মেইলিস্টটা পেয়ে গেলে আমরা তাদেরকে শুধু অর্ডারটা দিব এবং আমাদের টিকা চলে আসবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এপ্রিলের ফার্স্ট উইক থেকে আমরা টিকা পেতে থাকবো। শুধু হাম নয়, যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হোপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি সহ বেশ কিছু রোগের টিকার সংকট দেখা দিয়েছে। দ্রুত সেগুলো কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা 604 কোটি টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাল্লাহ আমরা টিকা আনবো। হাম, রেবেলা এগুলি আছে, অন্যান্য আরো যেগুলি আছে, মানে ইনফেকশাস ডিজিজের যা যা আছে সবগুলি আমরা আনবো। সব হাসপাতালকে যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই খার্ক দ্বীপ দখল করার লক্ষ্যে ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে পেন্টাগন। তবে এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বদলে নিজ আমেরিকার জনগণ তার বিরুদ্ধে যে বিক্ষোভ করছে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। ইরানের জ্বালানি তেলের উপর নিয়ন্ত্রণ নিতে এবার দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এজন্য ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে পেন্টাগন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আর অবশিষ্ট নেই। দেশটির জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেয়াই এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই সিদ্ধান্ত মানতে নারাজ তার দেশের আইন প্রণেতারা। এতে চলমান সংঘাত আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা করছেন নিউ জার্সি ডেমোক্রেটিক সিনেটর কোরি বুকার। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইস্পাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। লেবাননে বিদ্যমান নিরাপত্তা অঞ্চলের সীমা আরও বাড়াতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এদিকে ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমে মার্কিন ভিক্টোরি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে, তবে এর দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সোমবার ভোরে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এছাড়া কুয়েতে একটি সেনা ক্যাম্পে ইরানের হামলায় 10 জন সেনা আহত হয়েছেন। যুদ্ধের প্রভাবে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। এশিয়ার বাজারে ব্যারেল প্রতি $115 ছাড়িয়ে গেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় $115.08 যা আগের দিনের তুলনায় 2.9% বেশি। হামলা পাল্টা হামলার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পাকিস্তান। সংঘাত বন্ধে
রাজধানী ইসলামাবাদে কয়েক দফা আলোচনা করেছেন সৌদি, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। রাষ্ট্রপতির সাথে পাবনার জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সন্ধ্যায় পাবনা সার্কিট হাউসে অনুষ্ঠিত এই সাক্ষাতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিচারকগণ পাবনা জেলার বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এর আগে পাবনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পিসিসিআই এর নেতৃবৃন্দ ও পাবনার ঈশ্বরদী প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। জনবান্ধব ও মানবিক হতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। সোমবার সন্ধ্যায় রাজারবাগে ঢাকা রেঞ্জ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় ঐক্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে পুলিশকে নির্দেশ দেন পুলিশ প্রধান। তরিক ইসলামের রিপোর্ট। দেশবাসীর ঈদ আনন্দ নিশ্চিতে নিজেদের উৎসব ত্যাগ করা পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঢাকা রেঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ প্রধান আলী হোসেন ফকির। এ সময় পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নিরলস কাজ করেছে পুলিশ বাহিনী। ঈদে ঘরমুখ মানুষ যাতে সুষ্ঠু সুন্দরভাবে বাড়িতে পৌঁছে ঈদ করতে পারে, কারণ প্রতি বছর আমরা দেখি যে রাস্তা ব্লক হয়ে টাইমলি তারা ঘরে ফিরতে পারে না, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনারা সবাই আন্তরিকভাবে কাজ করেছেন। আমার দেশের মানুষ যে পুলিশিংটা চায়, জনবান্ধব পুলিশ এবং মানবিক পুলিশ, আমরা যাতে অস্ত্র ছাড়া পুলিশিং করতে পারি। আমরা বলি আমাদের সন্তানদের, আমাদের পরিবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে আমাদের পুলিশিংটা এখন হবে মানবিক, বন্ধুসুলভ এবং প্রকৃতপক্ষে যে অপরাধী তাকে আইনের আওতায় আনা এবং জনগণকে আইনের সুরক্ষা দেওয়া। অনুষ্ঠানে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক। ঈদের আগে এবং পরে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের যাতায়াত, মহাসড়কের চাপ, নিরাপত্তার ঝুঁকি সব কিছু বিবেচনায় নিয়ে আপনারা যে অক্লান্ত পরিশ্রম, ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। মাননীয় আইজিপি মহোদয়ের সময়োপযোগী দিক নির্দেশনা, সুস্পষ্ট নির্দেশ এবং সার্বক্ষণিক তদারকির ফলে আমরা এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্য ইস্যুতে এবার নিজের শক্ত অবস্থানের কথা জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার উলভারহ্যাম্পটনে এক নির্বাচনী সভায় তিনি সাফ জানিয়ে দেন, ইরান সংঘাত তাদের যুদ্ধ নয়। এই লড়াইয়ে ব্রিটেন কোনোভাবেই সরাসরি জড়াবে না। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে তথ্য জানানো হয়। স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যে ব্রিটিশ নাগরিকদের জীবন এবং স্বার্থ রক্ষায় ব্রিটেন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মিত্র দেশগুলোর পাশে থাকার আশ্বাস দিলেও কোনো প্ররোচনাতেই সরাসরি যুদ্ধে অংশ নেবে না লন্ডন। ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের মুখে এমন মন্তব্য করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবারে প্রবাসের খবর। সৌদি হজ ও উমরা মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাউজান আল বারিয়ার সঙ্গে বৈঠক করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সৌদি আরবের স্থানীয় সময় সোমবার মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মমন্ত্রী আধুনিক হজ ব্যবস্থাপনার জন্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এ সময় ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আইসিডি ডক্টর আল হাসান ইয়াহিয়া আল মানখারা, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আয়াতুল ইসলাম, জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। জয়রথ যেন থামছে না ইতালিয়ান তারকা ইয়ানিক সিনারের। ইন্ডিয়ান ওয়েলসের পর এবার মায়ামি ওপেনের শিরোপাও নিজের করে নিলেন বিশ্বের এই 2 নম্বর টেনিস তারকা। চেক প্রজাতন্ত্রের জিরি লেহচাকে 6-4 ও 6-4 গেমে হারিয়ে সানশাইন ডাবল পূরণ করেন ইয়ানিক সিনার। এর মাধ্যমে ফেদেরার, জকোভিচ, আগাসি ও শ্যামপ্রসাদের মতো কিংবদন্তিদের দলে নাম লেখালেন তিনি। এবারে মিয়ামি ওপেনে দুর্দান্ত ফর্মে ছিলেন সিনার। পুরো টুর্নামেন্টে একটি সেটেও হারেননি তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই আন্দোলনে পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানেই হয়ে গেছে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই যোদ্ধাদের সুরক্ষায় বিল পাশ করার অঙ্গীকার। অবসরের আগে খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা সরকারের। ক্রীড়া কার্ড কার্যক্রম উদ্বোধন। জ্বালানি সংকটে বিপাকে গ্রাহকরা। অবৈধ মজুদকারীদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের। তেল মজুদের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান, জেল জরিমানা। অবৈধ মজুদ ঠেকাতে ফুয়েল কার্ড চালু করতে যাচ্ছে সরকার। মজুদ আছে লাখ টন। সাপ্তাহিক ছুটি বাড়ানো, হোম অফিস ও অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা। এবং হামের প্রাদুর্ভাব বাড়ছে। এই পর্যন্ত 1.5 শিশুর মৃত্যু। টিকার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভ্যাকসিন কিনতে জরুরি ভিত্তিতে 604 কোটি টাকা বরাদ্দ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।